এভরিওয়ান, আজকে আমরা গুণগত রসায়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব। এখানে 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে বলা আছে নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় X কে বলা যায় কি? ওকে, আমরা এখন যে বিক্রিয়াটা দেওয়া আছে আমরা এই বিক্রিয়াটাকে ফার্স্টে কমপ্লিট করব। কমপ্লিট করে দেখব এখানে X মূলটা দ্বারা মূলত কি বোঝানো হয়েছে। এখন আমরা যদি এই বিক্রিয়াটা একটু লিখি তাহলে দেখা যাবে এখানে আছে নাইট্রোজেন এবং এই নাইট্রোজেনের বড় সংখ্যা হচ্ছে 14 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। আর এখানে দেওয়া আছে আলফা কণা। আলফা কণা দ্বারা মূলত হিলিয়াম নিউক্লিয়াসকে বোঝানো হয়, যার বড় সংখ্যা হচ্ছে 4 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এবং এখানে আমাদের উৎপাদের মধ্যে যেই পরমাণুটা দেওয়া আছে হচ্ছে অক্সিজেন। এখানে অক্সিজেনের একটা আইসোটোপ 17 আর এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 8 আর এখানে X। এখানে আমরা মূলত বের করব X দ্বারা কী বোঝানো হয়েছে। এখন আমাদের এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য আমরা সবার প্রথমে যে বিষয়টা খেয়াল রাখবো এটা সেখানে দেখব মোট প্রোটন সংখ্যা এবং মোট বড় সংখ্যা বাম দিকে এবং ডান দিকে আমাদের সমান করতে হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি দেখা যাবে এখানে মোট প্রোটন সংখ্যা হচ্ছে 9 এবং মোট বড় সংখ্যা হচ্ছে 18। আর আমাদের উৎপাদে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 8। তাহলে আমাদের প্রোটন সংখ্যা বাকি আছে কত? আর প্রোটন সংখ্যা বাকি আছে 1। তাহলে আমরা যদি এখানে 1 লিখি তাহলে 8 আর 1 মিলে 9 হবে। আমাদের এই বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে আছে 14, এখানে আছে 4, তাহলে 18 আর এখানে আছে 17। তাহলে এখানে আমার মূলত এটা দ্বারা 1 বোঝানো হবে, অর্থাৎ X যে পরমাণুটা হবে বা X যে কণাটা আছে এটা হবে প্রোটন সংখ্যা 1 এবং বড় সংখ্যা 1। তাহলে আমরা জানি মূলত হাইড্রোজেন যে পরমাণুটা আছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1 হয় এবং বড় সংখ্যা 1 হয়। আর হাইড্রোজেন পরমাণু যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে প্রোটন হিসেবে আচরণ করে। তাহলে আমরা এখন বলতে পারি X যেই পরমাণুটা মূলত প্রোটনকে নির্দেশ করতেছে। তাহলে আনসার হবে আমার এই নাম্বার যে অপশনটা দেওয়া আছে এই নাম্বার অপশনটা। তারপর 2 নাম্বার যেই এমসিকিউটা দেওয়া আছে 2 নাম্বার এমসিকিউর মধ্যে আমরা একটু খেয়াল করলে দেখা যাবে নিচের স্পেসেসগুলোর মধ্যে কী মিল আছে। ওকে, আমরা যদি খেয়াল করি দেখা যায় এখানে নিয়ন যে পরমাণুটা আছে নিয়ন পরমাণুর ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 10। তারপর আমাদের F মাইনাস অর্থাৎ ফ্লোরিনের ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 এবং সে মাইনাসের কারণে অর্থাৎ একটা ইলেকট্রন সে এখানে গ্রহণ করবে, তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 12, সে হচ্ছে 2টো ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এটা হবে -2। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 10। আমরা দেখতেছি যেই পরমাণুগুলো দেওয়া আছে বা আয়নগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে সবগুলোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি করে। যদি কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সেম হয় তখন তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। তাহলে আমরা বলতে পারি এখানে সবগুলো হচ্ছে পরস্পর আইসো ইলেকট্রনিক। তারপর 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে P4 31 15 এত এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন বিদ্যমান। ওকে, এখন আমরা এটা সলভ করব। এখানে P4 31 এবং 15। এখন আমরা যদি 15টা অণুর নিউট্রন সংখ্যা হিসাব করতে চাই তাহলে আমরা কীভাবে এটা হিসাব করব। আমরা জানি এই বড় সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যাকে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা ফার্স্টে এই 31 থেকে এই 15কে বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পাবো একটি পরমাণুর নিউট্রন সংখ্যা। এখানে 4টি পরমাণু মিলে একটি ফসফরাস অণু গঠিত হয়, তাহলে এই কারণে আমাদের এই 4 গুণ করতে হবে। তাহলে এই যে গুণফলটা এই গুণফলটা নির্দেশ করবে একটি অণুর নিউট্রন সংখ্যা কত। তাহলে আমাদের এখানে হিসাব করতে বলছে 15টি অণুর নিউট্রন সংখ্যা কত, তাহলে আমাদের কী করতে হবে এখানে এই 15 গুণ করতে হবে। এখন আমার যে আনসারটা হবে এটা মূলত এখানে আনসার হবে 31 থেকে 15কে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 16 × 4 × 15। তাহলে এই গুণটা করতে হবে এখন। তাহলে 4 এর সাথে 15 গুণ করলে 4 15 60 আর এখানে আছে 16। ওকে, তাহলে 6 16 হতো, 6 16 হচ্ছে 96 আর এখানে 0, তাহলে 960। তাহলে আমার এখানে ফসফরাসের 15টি অণুর মধ্যে নিউট্রন সংখ্যা হবে 960টি। 4 নম্বর প্রশ্নের মধ্যে এখানে বলা আছে নিম্নলিখিত নিউক্লিয়ার বিক্রিয়ায় X কোন কণা
চিহ্নিত করো। ওকে, তাহলে এখন আমাদের এই বিক্রিয়াটাকে ফার্স্টে কমপ্লিট করতে হবে। এখানে দেওয়া আছে নাইট্রোজেন 14 7 প্লাস এক্স, অক্সিজেন 17 8 প্লাস H11। এখন আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যাকে মিলাতে হবে। তাহলে আমরা যদি ডান দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে মোট ভর সংখ্যা হচ্ছে 18 আর এখানে আমার ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে আমার এখানে 4 লিখতে হবে, এখানে হচ্ছে 8 আর 1 9 আর এখানে আছে 7, তাহলে আমার এখানে 2 লিখতে হবে। তাহলে এখন বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাবে। আর প্রোটন সংখ্যা 2, প্রোটন সংখ্যা মূলত 2 হচ্ছে আমার হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে, তাহলে এটা হবে হিলিয়াম এবং হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। আর হিলিয়াম যে একটা আয়ন হিলিয়াম 2+, আয়নটাকে আমরা মূলত বলে থাকি সেটা আলফা কণা। তাহলে এখন আমরা বলতে পারি এখানে এক্স যেই মানে পরমাণুটা বা এক্স যেই কণাটা এটা মূলত আলফা কণাকে নির্দেশ করবে। 5 নম্বর প্রশ্নের মধ্যে এখানে বলা আছে নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কোন কণা। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে এখানে দেওয়া আছে কার্বন 14 6 আর এখানে আছে নাইট্রোজেন 7 14 প্লাস হচ্ছে এক্স। এখন আমরা যদি দেখি এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 6 বাট এখানে হচ্ছে 7, তাহলে আমরা যদি প্রোটন সংখ্যা মিলাতে চাই তাহলে এখানে লিখতে হবে আমার -1 আর এখানে ভর সংখ্যা সেম। তাহলে যদি ভর সংখ্যা সেম হয় তাহলে আমরা বলতে পারি এখানে হবে 0, তাহলে -1 আর হচ্ছে 0। তাহলে -1 এবং 0 হয় মূলত হচ্ছে আমার বিটা কণার ক্ষেত্রে 0 -1। এই বিটা কণা এটাকে বিটা কণা হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে আমরা বলতে পারি এখানে এক্স পরমাণুটা দ্বারা মূলত বিটা কণাকে নির্দেশ করা হয়েছে, বিটা পার্টিকেল। ওকে, এখন আমাদের আরেকটা বিষয় যদি আমরা একটু ক্লিয়ার করে বলি যে আলফা কণা সমান হচ্ছে আমার হিলিয়াম নিউক্লিয়াস He2+, এই ক্ষেত্রে ভর সংখ্যা হবে 4 এবং প্রোটন সংখ্যা হবে 2। আর বিটা কণার ক্ষেত্রে আমার এখানে হবে হচ্ছে E 0 -1 এবং গামা কণার ক্ষেত্রে এটা 0 এটাও 0, অর্থাৎ ভর সংখ্যা 0 হবে এবং প্রোটন সংখ্যাও 0 হবে। ওকে, এখন আমাদের 6 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে বলছে নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্সকে কি বলা হয়। ওকে, এখন আমরা যদি এই বিক্রিয়াটাকে কমপ্লিট করি তাহলে দেখি 226 ডিভাইডেড এখন থাকবে 88 আর এখানে হচ্ছে Rn222 এবং 86 প্লাস এক্স। ওকে, এখন আমাদের এখানে আছে 88 আর এখানে আছে 86, তাহলে আমার এখানে 2 লিখতে হবে আর এখানে আমার 4 লিখতে হবে। তাহলে আমরা এখন এটা খুব সহজেই বুঝতে পারছি এটা মূলত আমাদের হিলিয়াম যে হিলিয়াম নিউক্লিয়াসকে বোঝানো হয়েছে এবং এটা মূলত কি, এটা মূলত হচ্ছে আমার আলফা কণা। তাহলে আমরা বলতে পারি এখানে এক্স দ্বারা মূলত আলফা কণাকে নির্দেশ করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোন সেটটির আয়নসমূহ সম ইলেকট্রনিক যে কথা, আইসো ইলেকট্রনিক এই কথা। এখন আমরা বের করব যে কোন পরমাণুগুলোর ক্ষেত্রে আমার ইলেকট্রন সংখ্যা সমান হবে। ওকে, এখন আমরা যদি সি নাম্বার অপশনটার দিকে একটু খেয়াল করি, এখানে আছে N3- নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ তার মধ্যে ইলেকট্রন সংখ্যা 60টি থাকবে আর সে হচ্ছে 3টি ইলেকট্রন গ্রহণ করার কারণে এখানে ইলেকট্রন সংখ্যা হবে 10। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং সে 2টি ইলেকট্রন গ্রহণ করার কারণে তার ইলেকট্রন সংখ্যা হবে 10। ফ্লোরিনের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা হচ্ছে 9 আর সে একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 10। তাহলে আমরা বলতে পারি N3- O2- এবং F- তারা হচ্ছে পরস্পরের সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক। তাহলে এখানে আমার আনসার হবে সি নাম্বার অপশনটা। তারপর আমাদের 8 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 8 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে কিউ একটা পরমাণু তেজস্ক্রিয় পরমাণু থেকে আর পরমাণু উৎপন্ন হয় এবং এই ক্ষেত্রে আলফা কণা নিঃসরিত হয়। তারপর আর যেই পরমাণুটা সৃষ্টি হয় এই আর পরমাণু থেকে একটা বিটা কণা নিঃসরিত হয়, এল পরমাণু সৃষ্টি হয়। ওকে, আর এল পরমাণু থেকে গামা কণা নিঃসরিত হয়, বিটা কণা সৃষ্টি হয়। তোমরা সবসময় খেয়াল রাখবা যদি আলফা কণা নিঃসরিত হয় তখন আলফা কণাকে আমরা এভাবে লিখতে পারি হিলিয়াম নিউক্লিয়াস 2+, এখানে 4 থাকবে
আর এখানে 2 থাকবে। যদি কোনো পরমাণু হতে আলফা কণা নিঃসরিত হয় তখন বোর সংখ্যা 4 একক হ্রাস পাবে এবং প্রোটন সংখ্যা আমার 2 একক হ্রাস পাবে। ওকে, এখন কোনো পরমাণু থেকে যদি বিটা কণা নিঃসরিত হয় এক্ষেত্রে আমরা বিটা কণাকে লিখতে পারি E0-1। যদি কোনো পরমাণু থেকে বিটা কণা নিঃসরিত হয় তখন ওই পরমাণুটার প্রোটন সংখ্যা যা হবে তার চাইতে 1 প্রোটন সংখ্যা বেশি হবে এটার ক্ষেত্রে। ওকে, আর যদি কোনো পরমাণু থেকে আমার গামা কণা নিঃসরিত হয় এই ক্ষেত্রে কোনো প্রকার প্রোটন সংখ্যা এবং বড় সংখ্যার চেঞ্জ হবে না, অর্থাৎ এটার আকৃতি বা এটার কি বলে প্রোটন সংখ্যা এবং বড় সংখ্যা যা হবে এটার ক্ষেত্রেও প্রোটন সংখ্যা এবং বড় সংখ্যা তাই হবে। ওকে, এখন আমরা দেখতে পাই এখানে এত উপায়ে অর্থাৎ যে বিক্রিয়াটা দেওয়া আছে বিক্রিয়ার উপায়ে কিউ তেজস্ক্রিয় আইসোটোপটি তেজস্ক্রিয়তা হারিয়ে সুস্থিত আইসোটোপ ডিতে পরিণত হয়। আর ও এল উভয় তেজস্ক্রিয় আইসোটোপগুলোর বর ও প্রোটন সংখ্যার ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ওকে, এখন আমাদের যেই অপশনগুলো দেওয়া আছে অপশনগুলোর মধ্যে ফার্স্টে দেওয়া আছে কিউ ইকুয়ালস টু এল, তাহলে কিউ এবং এল এটা কখনোই সমান হবে না, কারণ এখানে প্রোটন সংখ্যা 2 এবং 2 একক হ্রাস পাইছে আর এক্ষেত্রে 1 একক বৃদ্ধি পাইছে, তাহলে আমার এখানে প্রোটন সংখ্যার চেঞ্জ ঘটবে, তাহলে আমরা বলতে পারি কিউ এবং এল কখনোই সমান হবে না। আর বি নাম্বার অপশনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে আর সমান এল, তাহলে আমরা একটু আগেই দেখলাম যে আর এবং এল এর মধ্যে পার্থক্য হচ্ছে আর এর মধ্যে যতটা প্রোটন থাকবে তার চাইতে 1 একক বেশি থাকবে হচ্ছে আমার এই এল এর ক্ষেত্রে, কারণ এখানে বিটা কণা নিঃসরিত হয়েছে। এবার সি নাম্বার অপশনের মধ্যে এখানে বলা হয়েছে আর সমান এল, অর্থাৎ এখানে বি এবং সি নাম্বার অপশনটা একদম হুবহু মিলে গেছে, এটা হবে না। আর ডি নাম্বার যে অপশনটা দেওয়া আছে ডি নাম্বার অপশনের মধ্যে বলা হয়েছে এল সমান ডি। ওকে, তাহলে আমরা একটু আগে দেখলাম যে যদি কোনো একটা পরমাণু থেকে গামা কণা নিঃসরিত হয় তখন তার প্রোটন সংখ্যা এবং বড় সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম থাকবে, মানে কোনো প্রকার চেঞ্জ হবে না, তাহলে আমরা বলতে পারি এই এল এবং ডি তারা পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি এখানে আনসার হবে আমার যে ডি নাম্বার অপশনটা দেওয়া আছে ডি নাম্বার অপশনটা। এই ছিল আজকে আমাদের গুণগত রসায়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সলভ করলাম। আশা করি তোমরা এগুলা বুঝে থাকবে, আর না বুঝলে তোমরা কমেন্টে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।